রাষ্ট্রপতি নির্বাচন খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় হবে, কেউ আপত্তি করতে পারবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, দেশে 1991 সালের পর আর কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করায় বৃহস্পতিবার হতে যাওয়া নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। এই ভোটে সিএসের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান এম নাসির উদ্দিন। তো আমি যখন লিখবো যে ক্যান্ডিডেটের নামের এগেনস্টে নাম, ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, ভাষা বসেই লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশনকে আপনারা দেখতে পাবেন কে কারে ভোট দিল। সুতরাং এটা ওপেন, তো আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি। আমার আর বলা গুনে গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে উনি এটা বলার তো। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপ মুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি এম আসাদুজ্জামান। দায়িত্ব নিয়ে দ্রুতই দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রত্যয়ও জানান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে প্রথম অফিস করেন নবনিযুক্ত চেয়ারম্যান এবং দুই কমিশনার। বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে নিজেদের এই পরিকল্পনার কথা জানান তারা। দুদকের চেয়ারম্যান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বাধীনভাবে কাজ করতে চান তিনি। এদিকে নবনিযুক্ত দুই কমিশনার বলেন, শুধু কথা নয়, কাজের মাধ্যমেই নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে চান তারা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ভোররাতে মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ড হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত সোমবার বীরভূমে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হাসান। বুধবার রাত ২টা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে লাগে ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান বাংলাদেশি সহ বেশ কয়েকজন। দগ্ধ হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। জানা যায়, ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুনের চেয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকেই রুমের ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট, পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বহু অতিথিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ধোঁয়া ছিল, তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসদের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে বারে সব ধুয়ে অন্ধকার। মিনিট 10-15 পর কর্মীরা আসে, ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। ঘটনার পর ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা কর্তৃপক্ষের নজরে এসেছে। একই ভবনের বিভিন্ন তলায় পরিচালিত হচ্ছিল একাধিক হোটেল ও গেস্ট হাউস। ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল মাত্র একটি সরু সিঁড়ি। অভিযোগ উঠেছে, সেখানে ছিল না কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কোনো জরুরি নির্গমন পথ। দুর্ঘটনার পর অবৈধভাবে পরিচালিত আবাসিক হোটেল বন্ধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং তাজ বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে নিজেদেরই, তারা বন্ধ করেছে না, কথা আমরা প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। একই সঙ্গে হোটেল পরিচালনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন।
এদিকে গেল সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ঘটনার পর অগ্নি নির্বাপন বিধি লঙ্ঘন সহ নানা অনিয়মের অভিযোগে 15টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ভারত নিঃস্বার্থভাবে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালে তাতে সাধুবাদ জানাবে বাংলাদেশ, কিন্তু এতে দেশটির কোনো উদ্দেশ্য থাকলে তাতে সাড়া দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই সব দেশের সাথে সুসম্পর্ক রাখা হবে বলেও জানান তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা জিয়া দম্পতির সমাধি প্রাঙ্গণে আসেন শ্রদ্ধা জানাতে। এ সময় নেতারা দল বা সরকারের যে কোনো প্রতিকূলতায় ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলার প্রত্যয় জানান। আমরা বিগত দিনে আপনারা দেখেছেন, আমরা প্রত্যেকটি দুর্যোগে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবে। যতদিন এই সংগঠন থাকবে, দল থাকবে, আমরা যেমন কাজ করেছি, আমাদের আগে যারা পূর্বসূরীরা ছিলেন তারা যেমন সাফল্যের সাথে কাজ করেছে, ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারাও সাফল্যের সাথে কাজ করবে। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণে ভারতের কোনো স্বার্থ থাকলে সাড়া দেবে না বাংলাদেশ। সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বিশ্বের সব দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে বলে জানান তিনি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সাংবাদিকতা পেশা যেন কেউ কলুষিত করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অতীতে ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের ক্ষতি করেছে এবং এতে যেসব সাংবাদিক সহযোগিতা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হচ্ছে বলে সতর্ক করেন মন্ত্রী। তার দাবি, বর্তমানে সাংবাদিকদের স্বাধীনতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজকে টিকে থাকতে চাইলে গণমাধ্যম এবং সাংবাদিকতাকে শক্তিশালীভাবে দাঁড়াতে হবে, এবং তা যদি দাঁড়াতে হয় তাহলে এই জগৎকে ঘিরে যে শিল্প প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, শিল্প আইন, শ্রম আইন, সেটার আলোকেই সাংবাদিকতাকে একটা পেশায় পরিণত করতে হবে এবং সেই পেশায় শিক্ষিত, দক্ষ, জ্ঞানী মানুষদেরকে আসতে হবে। রাজমিস্ত্রির কাজের ১,০০০ টাকা পাওনাকে কেন্দ্র করে কামরুল নামের একজনকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু আলামিন। তাকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার NM মোর্শেদ। দুপুরে উত্তরা পিবিআই কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, গত ৮ আগস্ট খুলনা থেকে আশুলিয়ায় কাজের সন্ধানে আসে কামরুল ও আলামিন। পরদিন একটি বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে তারা। ১৪ আগস্ট রাতে কামরুলের কাছে ১,০০০ টাকা পাওনা দাবি করে আলামিন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সে। ঘটনা দুদিন পর রাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় করা মামলায় ছায়া তদন্তে নেমে হত্যাকারী আলামিনকে খুলনা থেকে গ্রেপ্তার করে পিবিআই। আমরা তদন্তে পেয়েছি যে রাজমিস্ত্রির কাজ করলো ডিসিসকে দিত ২,০০০ টাকা এবং যে আসামি তাকে দিত ১,৫০০ টাকা করে। এটা নিয়েও তাদের মধ্যে বিরোধ হয়। আসামি আলামিন ১৪ই আগস্ট দিবাগত রাতে তার কাছে টাকা চায়, তার টাকা শেষ হয়ে যাওয়া, যে আমি কাজ করি, আমাকে টাকা দিতে হবে। এইটা নিয়ে তাদের মধ্যে তীব্র ওখানে বাকবিতণ্ডা হয়,
বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এইটা ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই আসামি আলামিন তাদের বাসায় যে সবজি কাটার ছুরি ছিল, এই সবজি কাটার ছুরি দিয়ে ডিসিস্ট কামরুলের গলায় পোঁচ দেয়। রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মামুন হোসেনের রিপোর্ট। অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে এভাবেই গাড়ি নিয়ে পালিয়ে যান চালকরা। রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট। এসব পয়েন্টে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার অটোরিকশা। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে এসব অবৈধ চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। তবে অভিযানের মাঝপথে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। এখন আবার খুলে নিয়ে যাওয়ার পর আবার লাইন কে দে, আবার তারাই দিচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, অবৈধ সংযোগের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয় এবং আমাদের নলেজে যখনই আসতেছে তখনই আমরা অভিযান পরিচালনা করে আমরা এগুলা বিচ্ছিন্ন করছি। এটা ব্যাটারি অনুযায়ী 2000 ইউনিট পার রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। পুলিশের দাবি, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এইখানের স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। এদিকে অভিযানের কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দেখা যায় আগের সেই একই চিত্র। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এনসিপি নেতা নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পেয়ারে ছিল আমাদের পেয়ার, আমরা রুল চেয়েছি যে কেন তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হবে না, কেননা সে ইতিমধ্যেই তার যে পদে থাকার যে যোগ্যতা, উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামায় বিভ্রান্ত তৈরি করেছেন, হলফনামা জালিয়াতি করেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। তার যদি 1 কোটি টাকার প্রপার্টি না থাকে সে কেন দিয়েছেন সে নিজেই স্বীকার করলো। আবার সে কোথা থেকে 1 কোটি টাকার প্রপার্টি তার আসলো, এটা একটা তদন্তের বিষয়, ইনভেস্টিগেশন হতে পারে। পরবর্তীতে আমরা চাইতেই পারি, আমরা সেটাও চেয়েছি, সেটার সেই মর্মে একটা রুল চেয়েছি এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ব্যাকএন্ড। নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর বিভিন্ন মার্কেটের সামনের জায়গা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশও দেন তিনি। অনুরোধ করেছি, কিন্তু এখন অনুরোধের পালা শেষ। এখন আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। আমরা বারবার অনুরোধ করছি যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। মার্কেটগুলো যারা আছে তাদের নিজেদের মার্কেট পরিষ্কার রাখার জন্য, তাদের সামনে রাস্তা পরিষ্কার রাখার জন্য। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।